কারো কোনো অভিযোগ নেই। মা, আমি চুরি করিনি। এমন একটি লাইন সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। প্রশ্ন উঠেছে, ক্লাস 7-এর এক পড়ুয়া এমনই এক নোট লিখে নাকি নিজেকে শেষ করে ফেলেছে। কিশোরেরই মৃত্যু হয়েছে পাঁশকুড়ার গোসাইবেড় এলাকায়, আর তার মৃত্যু নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। সত্যিই কি নোটটি তার হাতের লেখা? এমনও প্রশ্ন করছেন কেউ কেউ। সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে দেখা যাচ্ছে কিশোরটি সত্যি কোনো চিপসের প্যাকেট সেই দোকান থেকে চুরি করেনি। কিন্তু প্রশ্ন এখানে নয়, প্রশ্ন তার মৃত্যুর পর যে নোটটি সম্প্রতি ভাইরাল হয়েছে সেই হাতের লেখাটি কার। যে পেনের যে রাইটিং ফ্লো আর নিচের যে পেনের রাইটিং ফ্লো, প্রথম কথা দুটোর ফ্লো আলাদা, রাইটিং ফ্লো একদম আলাদা। উপরের যে লেখা তার যে লেখার যে কম্পারেটিভ সাইজ আর নিচের লেখার পোর্শন যেখানে নোটটা লেখা তার যে কম্পারেটিভ সাইজ ডিফারেন্ট। যেখানে মাত্রা দেওয়া হয়েছে, যে ওপরের যে পোর্শনটা আমরা যদি দেখি, মাত্রাগুলো কিন্তু ভাঙা মাত্রা এবং কাঁপা হাতে মাত্রা। নিচে যেখানে মাত্রা দেওয়া হচ্ছে, মাত্রাগুলো খুব সুন্দরভাবে, মানে খুব যাকে বলে একটা খুব সূক্ষ্ম হাতে কাজ করা, যারা গুড হ্যান্ড রাইটিং যারা পারে তাদের হাতে কাজ লেখা। আমরা অক্ষর লটাকে দেখছি, অক্ষর লটার মধ্যেও কিন্তু প্রভূত ডিফারেন্স যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা এটা একই লোকের লেখা হতে পারে না। পুরো লেখাটা যদি আমরা দেখি, হেডলাইন যদি বলি আমরা, বাংলার ক্ষেত্রে হেডলাইন হয় যেহেতু ওপরে মাত্রা থাকে, হেডলাইনগুলো দেখুন ওয়েভি আছে, হেডলাইনটা কন্টিনিউয়াস নেই, খুব ওয়েভি হেডলাইন। কিন্তু নিচের যে পোর্শন যেখানে নোট লেখা হয়েছে সেখানে কিন্তু হেডলাইনটা খুব ইউনিফর্মলি মুভ করেছে, সেখানে কোনো ওয়েভ দেখা যাচ্ছে না। লার্জ সাইজ ইজ এ সাইন অফ কনফিডেন্স। আর যখন আমি করতে যাচ্ছি, আমি কিন্তু টোটাল হোপলেসনেসে পৌঁছে গেছি। তো সেই হোপলেসনেস থেকে এত সুন্দরভাবে ইউনিফর্ম মেনটেন করে, কন্টিনিউটি মেনটেন করে লেখাটা কিন্তু খুব টাফ। আর বিশেষ করে একটি ক্লাস 7-এ পড়া শিশু যার ওরকমভাবে মানসিক চাপ পড়েছে, তার পক্ষে কিন্তু এটা কিন্তু প্রায় অসম্ভব। তাহলে সেই হোপলেস কন্ডিশনটা আমরা কোথা থেকে হাতে পাবো লেখায়? এটা যেহেতু বাংলা লেখা, আমি বাংলা দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। বাঁচতে চাই না, আমি লিখলাম, ওকে? এটা আমি দুভাবে লিখছি, আরেকবার লিখছি, আমি আর বাঁচতে চাই না। এইখানে একটা ব্রেক হয়, এই ব্রেকটাকে বলা হয় টেল ব্রেক। আর এই টেল ব্রেকটা তখনই আসে যখন আমার একদম আলটিমেট হোপলেস কন্ডিশনে মানুষ চলে যায়। যেটা আছে সেটা এরকম দেখবেন, নোটটা এরকম কার্ভড, টোটাল কার্ভ হবে না কিছুতেই, এটাই একদম লাইনের এন্ডে গিয়ে ব্রেক করবে, ঠিক আছে? লাইনের মাঝখান থেকে ব্রেক করবে না, কিন্তু লাইনের একদম শেষ ওয়ার্ড বা শেষ লেটার যেটা, সেটা ব্রেক করবে, ওকে? কিছুতেই কিন্তু পুরো লাইনটা কার্ভ হবে না। এখানে যে নোটটা আছে, নোটটা কার্ভ লেখা, নোটটা একটা এরকম করে একটা কার্ভ করা আছে, রাইট? কার্ভ কেন হয়েছে? তার কারণ হচ্ছে যে লিখছে সে সাদা কাগজে করে লেখায় অভ্যস্ত নয়। মনস্তত্ত্ববিদরাও বলছেন এক অন্য রকমের কথা। তারা বলছেন হাতের লেখাটি তার কি তার নয় তা নিয়ে পুলিশ তদন্ত করলেও এ কথা উড়িয়ে দেওয়া যায় না, পারিবারিক টানাপোড়েন, নানান রকম পরিস্থিতির জন্য ছোট বাচ্চারাও কিন্তু মানসিক অবসাদে ভোগার দরুন যে এমন কোনো সিদ্ধান্ত, কঠিন কোনো সিদ্ধান্ত ওই কিশোর নিতে পারে, এমন সম্ভাবনার কথাও বলছেন মনস্তত্ত্ববিদরা। আবার বলছি, যারা খুন করে, হত্যা করে, সেরকম করে, সেটাও একটা বায়োলজিক্যাল বেসিস আছে। খুন করা সহজ নয়, কাউকে মারা এটা সহজ নয়। আমরা যারা খুন করে তাদেরকে আমরা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বলি। তাদেরও ব্রেনের মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে যেই জন্য তারা খুন করে, সেটাও আমরা সাইকিয়াট্রিস্টরা ডিটেক্ট করতে পারি। এখন অনেক সময় পরিস্থিতিতে যে হ্যাঁ কেউ কিছু জেনে গেল, তার এক্সপোজারের জন্য সে নিজে ফেঁসে যাবে, সেটা কোনো সেক্সুয়াল ইলিসিট রিলেশন হতে পারে, টাকা পয়সার ব্যাপার হতে পারে, বিজনেস হতে পারে। এখন এখানে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, সেটা তো পুলিশের ব্যাপার। কিন্তু খুব রেয়ার মা বাচ্চাকে মেরেছে, মানে যে মা বাচ্চাকে জন্ম দেয় সে মা বাচ্চাকে খুন করেছে, সেটা খুব রেয়ার।
কিন্তু কিছু কেস আমরা দেখেছি, কিছু কেস আমরা করেছি। অস্ট্রেলিয়ায় একটা কেস ছিল যে একজন মা তার নিজের 3জন বাচ্চাকে খুন করেছিল, কিন্তু সেখানেও কিন্তু একটা বায়োলজিক্যাল বেসিস আছে, ক্রিমিনালিটি বা অপরাধ মানসিকতারও একটা বেসিস আছে, যেটাকে আমরা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বলি। যারা করে তাদের ব্রেনের মধ্যে কিছু বায়োলজিক্যাল চেঞ্জ আছে। সহজ ভাষায় বলতে গেলে একজন মানুষ তার ব্রেনের মধ্যে কিছু চেঞ্জ আছে এবং এনভায়রনমেন্টের একটা ইম্প্যাক্ট আছে, এবং ব্রেনের মধ্যে যে চেঞ্জ, জেনেটিক যে চেঞ্জ এবং সোশ্যাল যে ইম্প্যাক্ট, তার জন্য সে করছে। এবং অ্যাডাল্টরাও করতে পারে, আবার বাচ্চারা করতে পারে, অ্যাডোলেসেন্টরাও করতে পারে। একটা মিসকনসেপশন আছে যে বাচ্চারা হয়তো খুন করতে পারে না বা বাচ্চারা হয়তো করতে পারে না, উইচ ইজ নট ট্রু। বিকজ আপনি খুনের কথা বলেন, মার্ডার বলেন, বাচ্চারাও করতে পারে। কিছু কিছু ব্রেনের চেঞ্জ আছে, ব্রেনের চেঞ্জ এফএমআরআই পাওয়া গেছে, কিছু জেনেটিক চেঞ্জ পাওয়া গেছে যেটাকে আমরা GWAS বলি, এবং কিছু বায়োমার্কার পাওয়া গেছে, স্পেসিফিকলি IL-6 এবং TNF আলফা। ডক্টর জিন মালি, যিনি ব্রিটিশ জার্নাল অফ সাইকিয়াট্রি এডিটর, তিনি একটি রিসার্চ আর্টিকেল লিখেছিলেন যে ইজ আ বায়ো সাইকো সোশ্যাল ফেনোমিনা, মানে হট করে করছে না, ব্রেনের মধ্যে কিছু স্ট্রাকচারাল অল্টারেশন হচ্ছে যার জন্য। এবং ফিউচারে অনেক স্টাডি, অনেক মেটা অ্যানালিসিস হয়েছে, যেটা দেখা যাচ্ছে তাদের মধ্যে যখন আমরা এমআরআই করি, ফাংশনাল এমআরআই বলি, এফএমআরআই করে দেখা যাচ্ছে যে কিছু ব্রেনের কিছু অংশে কিছু পরিবর্তন আসছে, তাদের মধ্যে কিছু বায়োমার্কার লেভেল বেশি যেরকম TNF আলফা, IL-6, এবং তাদের মধ্যে কিছু জিনের পরিমাণ বেশি যেরকম BNDF। আমার মনে হয় যারই কাছে, সাইকোলজিস্টের কাছে যান, সাইকিয়াট্রিস্টের কাছে যান, আমাদের কিছু স্ট্যান্ডার্ড টেস্ট আছে, যেরকম ধরুন আপনার ডায়াগনস্টিক সাইকোমেট্রি, মিনি, MMPI, এগুলো সাইকোলজিক্যাল টেস্ট। এই টেস্ট দিয়ে আমরা বুঝতে পারি কাছে কার নেই, তারপর ওষুধ এবং কাউন্সেলিং করে খুব সহজে এটা আটকানো সম্ভব। প্রাক্তন পুলিশ কর্তারা ঠিক কী বলছেন, এই ঘটনায় ঠিক কি করতে পারে পুলিশ, হাতের লেখা থেকে শুরু করে ময়নাতদন্তের রিপোর্ট, পরিবার, ঠিক কি করতে পারেন গোয়েন্দারা, বলছেন পুলিশ কর্তারা, প্রাক্তন পুলিশ কর্তারা। একটা ছেলের বক্তব্য ছিল সে পড়েছিল, সেটা কুড়িয়ে নিয়েছিল, কিন্তু দোকানের মালিক চুরি করেছে বলে তাকে যে শাসন করেছিল, তার জন্য বাড়িতেও সেটা শোনার পর তার বাড়ির লোকেরাও শাসন করেছিল, এতে সে অপমানিত হয়ে। তাহলে এখানে প্ররোচনা হতে পারে, হত্যার ব্যাপারটা আসছে না এখানে, ঠিক আমি যা জানি, ঠিক তো তাহলে সেইটা প্ররোচনা দেওয়া হয়েছে কিনা বা সত্যিই সে চুরি করেছে কিনা, সেটার জন্য যদি হাতের লেখাটা একটা বড় প্রমাণ হয়, তাহলে তো বললাম হ্যাঁ আমি এক্সট্রা দিয়ে যদি এটা পরীক্ষা করে নিই তাহলে সেটা পেয়ে যাবে। আমার ওইখানে একটু প্রশ্ন আছে যে মানে আমাকে ওনার এই কারণ উনি আমার জন্য দায়ী, কিংবা উনি এই বলেছিলেন কিংবা এই করেছিলেন, আমার বাঁচার অধিকার নেই, এইরকম করেছিলেন, করতে বাধ্য হলাম, এটাকে বলে। এটা একটা বাচ্চাটা লিখেছে, তার হয়তো অত তো জ্ঞান তো নেই, সে লিখেছে। লেখাটাকার সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মায়ের স্টেটমেন্ট ইজ ভেরি ভাইটাল। মায়ের স্টেটমেন্ট, মা যে যখনই এরকমভাবে যে কেসটা এফআইআর দেওয়া উচিত তার মায়ের, আমি জানি না কে দিয়েছে, তবে এফআইআর যদি তার মায়ের হয় তাহলে মায়ের এবং অন্যান্য যারা এভিডেন্স, তাই সেই এভিডেন্স কালেকশন করতে হবে। এটা অলরেডি একটা ইউডি কেস হয়েছে, শুধু এটা ইউডি কেসে রূপান্তর করতে হবে না, এটাকে অ্যাবেটমেন্ট টু। কারণটা হচ্ছে যে এই যে করে মারা গেল এই বাচ্চা বয়সে, তার আমার জন্য কে বেসিক্যালি দায়ী। সুতরাং তার যে মায়ের স্টেটমেন্ট ইজ ভেরি ভেরি ভাইটাল, এবং তার মায়ের স্টেটমেন্টেই মোটামুটিভাবে এই টোটাল ঘটনাগুলো চলে আসবে। তার মৃত্যুর পেছনে আসলে দায়ী কে? সিভিক ভলেন্টিয়ার, নাকি যাদের নাম উঠে আসছে তারা, নাকি ওই কিশোরের পরিবারের কোনো বিষয় রয়েছে যে বিষয়ের প্রভাবে সেই কিশোরটি সত্যি মানসিক অবসাদে ভুগছিল? আমরা জানি না, আমরাও প্রশ্ন রাখছি তদন্তকারীদের সামনে। ততক্ষণ দেখার এই ঘটনার তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন দিকে এগোয়।
ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।